বর্তমানে রোদ আলোর কপালে আলতো করে আদর দিয়ে বলল, আছি তো আমি। এ কথা শুনে আলো রোদের হাতটা আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতে লাগল। সে কি বলবে? কার দিকে আঙ্গুল তুলবে? সবাই ওর জন্য নিঃস্বার্থভাবে করে গেছে। মুন, মকবুল আর দাদিমা, এই তিনজনেই ওকে ঋণের দায় চাপিয়ে চলে গেছে। ওর অজান্তে এত কিছু ঘটে গেছে অথচ সে টেরও পায়নি। এই ধাক্কা সে সামলাবে কিভাবে? আদৌ কি সামলে উঠতে পারবে? আলো পুরো কাহিনী জেনে হতভম্ব, নির্বাক এবং কষ্টে কাতর মানবী। ওর বাকশক্তি যেন লোপ পেয়েছে। ওর মস্তিষ্কটাও যেন বাক্য গঠন করতে অক্ষম। শরীরটাও ধীরে ধীরে হাল ছেড়ে অকেজো হয়ে আসছে। আলোর অবস্থা দেখে রোদ দ্রুত পানি খাইয়ে একটু শান্ত করল। আলোর রোদের হাতটা আঁকড়ে ধরে চুপ বসে রইল। রোদ আলোর অশ্রু মুছে চোখে চোখ রেখে বলল, এভাবে ভেঙ্গে পড়লে হবে? হুম, আমরা আছি না। আমাদের জন্য বাঁচবে তুমি। তোমার অশ্রু যে আমাকেও কষ্ট দিচ্ছে। লালবর্ণ ভেজা চোখে আলো মুখ তুলে তাকাল। রোদ শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওর যেন আলোকে কত শত অজানা কথা জানাচ্ছে। এই মানুষটা ওর জন্য কত কি না করে যাচ্ছে। সে এখন এই মানুষটার অর্ধাঙ্গীয়, অর্থাৎ শরীরের অর্ধেক অংশ। আর এই রোদ নিজে থেকে ওকে দিয়েছে। আলো জবাবে কিছু বলার আগে মেঘ ড্রয়িং রুমে বসে ডোরা কেক খেতে খেতে আলোকে ডেকে উঠল। আলোর সাড়া না পেয়ে সে পুনরায় ডাকল। রোদ তখন চেঁচিয়ে উত্তর দিল, মেঘ, তোমার বৌমনি একটু পরে আসছে। না, এখনই আসতে বলো। আমি আর বৌমনি ফুল কুড়াতে যাব। এ কথা শুনে রোদ বেশ বিরক্ত হলে আলো ওকে থামাল। আলো জানে সে না গেলে মেঘ থামবে না। মেঘ আজ স্কুলে যাবে না অগ্রিম জানিয়েছে। মারামারি পরের দিন স্কুলে যায়। বোকারা। মেঘ সেক্ষেত্রে মোটেও বোকা নয়। সে যথেষ্ট বুদ্ধিমান। জেনে শুনে বাঁশ খেতে সে ইচ্ছুক নয়। যদিও এই কাজের পেছনে মুখ্য একটা কারণও আছে। গতকাল ছুটির পর মেঘ সাদমানকে ভালোই মার মেরেছে, মন্দ মারেনি। এই যেমন ধাক্কা দিয়ে ফেলে দাঁতের রক্ত বের করে দিয়েছে, চুল ধরে টেনে মাটিতে ফেলে শার্টের দুটো বোতাম ছিঁড়ে দিয়েছে, মুখের মধ্যে বালু ঢুকিয়ে একটা থাপ্পড় মেরেছে। সবশেষে ওর পায়ের মোছা খুলে মোছার গন্ধ শুকিয়েছে। কারণ সাদমান ওকে সব সময় খোঁচা মেরে বলে সে নাকি এতিম, ওর বাবা মা কেউ নেই। রাস্তার টোকাইদের বাবা মা থাকে না। মেঘ নাকি টোকাইদের মতো রাস্তার ছেলে। সে রাস্তায় ছেলের পাশে বসবে না। এ কথা শুনে মেঘ রেগে সাদমানকে উচিত শিক্ষা দিয়েছে। সেই সাথে এটাও বলেছে, বাসায় এসব জানিয়ে দাভাইকে অভিযোগ দিলে আরেক দফা দিবে, সাথে বাথরুমের বদনার পানি খাওয়াবে। সাদমান কাউকে বলবে না, তবুও মেঘ রিস্ক নিল না। সাবধানের মায়ের নেই, এ কথা সে রোদকেও জানাবে না। কারণ ওর সমস্যাটা তো সমাধান হয়েই গেছে। এখন জানিয়েই বা কি হবে? দেখা যাবে। সেই উল্টো বকা খাবে। আলোকে এখনো আসতে না দেখে মেঘ শুয়ে গানের সুরে ডাকতে লাগল, বৌমনি, ও বৌমনি, এসো এসো, তাড়াতাড়ি এসো। আর আমাকে ফুফু ফুলকুকু কুড়াতে নিয়ে চলো গো। এসব বলে সে একা একাই বকবক করছে। মুখটা থামলেই যেন ঘোর বিপদ। রান্নাঘরে রাকা আর সাগর দাঁড়িয়ে ওর গান শুনে হাসছে, যাকে বলে যখা গান। আলো তখন নিজেকে সামলে ফ্রেশ হয়ে নিচে নামল। ওর যে এখন অনেক দায়িত্ব, অনেক। যেমন এই দুষ্টুটার ওকে ছাড়া চলবে না।
ওকে খুঁজে না পেলে চিৎকার করে বাড়িটা মাথায় তুলবে। জ্বরের মানুষটার সামনে কাঁদলে সে কষ্ট পাবে। কি দরকার শুধু শুধু ওদের কষ্টের পাল্লা ভারী করার। ওর চিন্তা চেতনা দুজনকে ঘিরেই বলা যায়। রোদ আর মেঘ ওর জীবনের প্রদীপ, যাদের উৎসাহে বারবার হোঁচট খেয়ে দাঁড়ানোর সাহস অর্জন করে। কষ্টগুলোকে বিতাড়িত করে ওকে হাসতে বাধ্য করে, সর্বদা ওকে আগলে রাখে। তাছাড়াও আলো দুটো পরিচয় পরিচিত, একজনের বৌমণিরূপী মা আর আরেকজনের প্রণয়রূপী অর্ধাঙ্গী হয়ে। এই দায়িত্ব ওর কাঁধে, আর এই দায়িত্বের দীর্ঘমেয়াদ উত্তীর্ণ হবে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে। এদের পাশে পেলে সে সব ঝড় সামলে উঠতে পারবে, ওর বিভৎস অতীতকে ঢেকে পুনরায় বাঁচতে পারবে। পারতে ওকে হবেই। কষ্টে ভেঙ্গে চূড়ে চূর্ণ বিচূর্ণ হয়েও পুনরায় বাঁচতে শিখলে সে মেয়ে হিসেবে সার্থক। কারণ একটা মেয়েই পারে ভাঙা জিনিস জোড়া লাগিয়ে নতুন রূপ দিতে। হয়তো দাগটা থেকে যায়, তবুও মানিয়ে নেওয়া যায়। কারণ মানিয়ে নেওয়া, ত্যাগ, সহ্য, ধৈর্য, যন্ত্রণা এবং কষ্টের লড়াইয়ে আরেক যোদ্ধার নাম মেয়ে। অর্থাৎ ওর জীবন যুদ্ধের যোদ্ধা সে নিজে। আলোকে আসতে দেখে মেঘ উঠে সোজা হয়ে বসে মিষ্টি হাসল। তবে আলোর মুখ মেঘের ভ্রু কুঁচকে গেল। বৌমণির মুখ, চোখ, নাক লাল হয়ে আছে। নিশ্চয়ই দাভাই আবার বৌমণিকে বকেছে। ওর তাকানোর মানে বুঝে আলো হেসে বলল, সর্দি লেগেছে মেঘবাবু তাই? নাকি দাভাই বকেছে? না তোতা পাখিটা, তোমার দাভাইয়ের খুব জ্বর এসেছিল, এখনো আছে। যাও, দাভাই তোমাকে ডাকছে। আলোর বলতে দেরি মেঘের ছুটতে দেরি হয়নি। আলো মেঘকে আসতে যেতে বলে খাবার নিয়ে উপরে গেল। রোদের জ্বর সারেনি, এখনো শরীর গরম। সে রুমেই শুয়ে আছে। মেঘ দৌড়ে গিয়ে রোদের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করল। তারপর ছলছল চোখে দাভাইয়ের দিকে তাকিয়ে বলল, এত জ্বর কি করব আমি? কি করলে জ্বর কমবে দাভাই? মেঘের চিন্তির মুখে দেখে রোদ মৃদু হাসল। পুচকে মেঘটার এত পাকা পাকা কথা। রোদ মেঘের হাত ওর মাথায় রেখে চুল টানতে বলল, তাহলে জ্বর কমে যাবে। মেঘ রোদের কপালে আদর দিয়ে চুল টানতে থাকল। রোদও মেঘকে আদর দিয়ে চিন্তা করতে নিষেধ করল। একটুপরে আলো খাবার এনে দুজনকে খাওয়াতে বসে বলল, যে খাবে না বলবে তাকে আমি লাল পিঁপড়ার সঙ্গে বিয়ে দিবে। আলো ওদের মুখ দেখে মিটিমিটি হেসে দুজনকে খাওয়াতে লাগল। রোদ মেঘ একে অপরের দিকে একবার তাকিয়ে চুপ করে খেতে থাকল। মেঘ লাল পিঁপড়া বিয়ে করতে ইচ্ছুক নয়। সবাই ওকে পিঁপড়ার বর বলবে। ছি, কি বিশ্রী একটা ব্যাপার। আর রোদ আলোর হাতে খাওয়া মিস করতে রাজি নয়। মেঘের মুখ দেখে আলো হেসে বলল, খেয়ে ওষুধ খেলেই দাভাইয়ের জ্বর কমে যাবে। চিন্তার কিছু নেই মেঘবাবু। আচ্ছা। রোদ আর মেঘ গল্প করতে লাগল। আর আলো ভাবনার জগতে পাড়ি দিল। ওর জানা মতে দাদিমা বরিশাল জেলার মেয়ে। বিয়ের পরও উনি সেখানে দীর্ঘদিন শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। বিয়ের 1 বছর না গড়াতেই উনার স্বামী রেজা শেখ মারা যান। আর স্বামীর অবর্তমানে উনি শ্বশুরবাড়িতেও টিকতে পারেননি। মুখ্য কথা টিকতে দেয়নি। বাবার বাড়িতেও ঠাঁই হয়নি। গ্রামের মানুষের কটু কথা আর বদনজর থেকে বাঁচতে ঢাকায় চলে আসেন। বাচ্চা নেই, খেয়ে পড়ে একা বাঁচতে গার্মেন্টের কাজে যুক্ত হন। শিক্ষিক মহিলা বিধায় উনার ভালো পদে চাকরিটাও হয়। কিছুদিন পর কারো সূত্র ধরে রাঙামাটিতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আলো উনার নিজের নাতনি নয়, এটা আলোও জানে। তবে আলোকে উনি কোথায় পেয়েছেন?
এ কথা দাদিমা বলেননি আর সেও জোর করেনি। প্রথমে একথা জেনে কষ্ট পেলেও দাদিমার আদর পেয়ে মানিয়ে নিয়েছে। গত রাতে আলো সব জানার পর এটাও বুঝেছে দাদিমা গোপনীয় কোনো কাজে যুক্ত ছিলেন। এজন্য মানুষ মারার ভয়ঙ্কর কাজেও পিছু পা হতেন না। কিন্তু কি সেই কাজ? কিভাবে করবে রহস্য উন্মোচন? কে জানাবে সত্যিটা? এসব ভাবনার ছেদ ঘটিয়ে আলো মেঘের দিকে তাকাল। মেঘ রোদকে প্রশ্ন করল, দা ভাই, ওই দুষ্টু মানুষগুলো আমাদেরকে না মেরে ছেড়ে দিয়েছিল কেন? হঠাৎ একথা শুনে রোদের ভ্রু দুটো কুঁচকে গেল। মেঘ রোদের ফোনে কার্টুন দেখছে। সেখানে মোটু পাতলু জঙ্গি সেজেছে। ওদের পোশাকে দেখে মেঘের সেদিনের কথা মনে পড়ে গেছে। আলো সেদিনের ঘটনার কথা জানে। হঠাৎ রোদ আদর চেয়েছিল কেন? এটা ভেবে আলোর মনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তাই রোদের জ্বর কমলে নিজেই সব বলেছিল। ওদের তিনজনের মাথায় একটা প্রশ্ন করা নাড়ল। জঙ্গিরা ওদের না মেরে ছেড়ে দিয়েছিল কেন? ওদিকে মাতবয়ের গ্রামে অঘটন যেন পিছু ছাড়ছে না। পূর্ণির ছোড়া সেই অস্ত্রের কোপে মাতবয়ের করুণ অবস্থা। সেই স্থানে পচন ধরে, বিশ্রী গন্ধ ছড়াচ্ছে। কেউ উনার কাছে ঘেঁষতেও পারছে না। হাকিম আজ চিকিৎসার সময় খেয়াল করেছেন মাতবয়ের ক্ষতস্থানে পোকা কিলবিল করছে। এ কথা উনি কাউকে জানাননি। ধীরে ধীরে উনার হাতের সাথে পুরো শরীরেও পচন ছড়িয়ে যাচ্ছে। হাকিম সর্বোচ্চ চেষ্টা করেও ঠেকাতে পারছে না। তবে ধারণা করা যাচ্ছে ওই অস্ত্রে বিষাক্ত কিছু ছিল। না হলে এমন হওয়ার কথা না। হাকিমের এই ধারণা একদম নির্ভুল। পূর্ণি যার থেকে অস্ত্র নিয়ে ছুঁড়েছিল সে ওই অস্ত্র দিয়েই বিষাক্ত কিছু গাছ এবং পাহাড়ি জঙ্গল পরিষ্কার করেছিলেন। ওই জঙ্গলের ঝোপে বিষাক্ত পোকা মাকড়ের বাসা ছিল। এছাড়া ওই লোক আসার পথে অস্ত্র দিয়ে একটা সাপের মাথায় কোপ বসিয়েছিলেন। সাপটার বিষাক্ত এবং পেটে বাচ্চা ছিল। কোপে ছটফট করতে করতে সাপটা মারা যায়। লোকটা অকারণে সাপটা মেরেছিলেন। এসব বিষাক্ত বিষ মাতবয়ের শরীর প্রবেশ করে শোচনীয় অবস্থা। ওই বিষগুলো উনার শরীরে পচনের সাথে সাথে শরীর কালচে হয়ে রক্ত চলাচলও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। মাতবয়ের ছটফটাচফানি কান্না সহ্য করার মতো না। কথায় আছে, সৃষ্টিকর্তা ছাড় দেন ছেড়ে দেন না। হয়তো এজন্য প্রকৃতির বিষ ঘুরে ফিরে মাতবয়ের শরীরে। নয়তো এমন হওয়ার কথা তো ছিল না। এছাড়াও গত 2 দিন থেকে মতির খোঁজ পাওয়া যাচ্ছে না। কলার গাছ কাটতে গিয়ে আর ফিরেনি। দলবল হন্য হয়ে খুঁজেও তার খোঁজ মিলছে না। কোথায় গেছে কে জানে। তবে ওখানকার অনেকে মোনাজাতে বসে কেঁদে মন থেকে দোয়া করছে। পাপ এবং পাপের চারা দুটোই যেন নিঃশেষ হয়। ছালা তর ত্যাজি আইজ বাইল কলুম। কথাটা বলে একজন মাঝবয়সী মহিলা মতিকে পটাপট থাপ্পড় দিতে থাকলেন। থামার নাম গন্ধ নেই, ঠাস ঠাস শব্দে অনবরত এই কাজ চলমান রাখলেন। পুরুষালী হাতের মতো উনার শক্ত হাত। আর সেই হাতের অনবরত থাপ্পড়ে মতির গাল, কান আর মাথা অবশ যেন অসাড় হয়ে যাচ্ছে। ঠোঁট কেটে রক্ত ঝরে মাথা ভনভন করে ঘুরছে। কি আশ্চর্য! মহিলাদের হাতের থাপ্পড়ও এত ব্যথাতুর হয়, মতির তো জানা ছিল না। জানবে কিভাবে? সে এতদিন ইচ্ছেমতো শাসন চালিয়ে এসেছে, মারের আঘাত তো কখনো সহ্য করেনি। যদি শাসনের ছিটেফোঁটাও ওর কপালে জুটত তাহলে অমানুষ নয়, বরং মানুষই হতো। নিষ্ঠুরের মতো কাজ করার আগে বিবেকে নাড়া দিত। মাটিতে শুয়ে হাত বাঁধা অবস্থা সে থাপ্পড় হজম করেছে। ওই মহিলা ওর বুকের উপর চেপে বসে এতক্ষণ মারের কাজে মগ্নে ছিলেন।
ক্লান্ত হয়ে সজোরে দুই হাতে দুটো থাপ্পড় লাগিয়ে উঠে দাঁড়ালেন। বেচারা হাঁপিয়ে গেছে এই মহৎ কাজ করতে বসে। মতির গলাকাটা মুরগির মতো খুব ছটফট করে অবশেষে জ্ঞান হারাল। কয়েকজন মেয়ে ওর অবস্থা দেখে খিলখিল শব্দে হেসে একে অপরের গায়ে লুটে পড়ল। ব্যাপারটা ওদের কাছে বিনোদনস্বরূপ। আর মতি ঠোঁটের কোণের রক্ত আর চোখের কোণের অশ্রু গড়িয়ে মাটিতে মিশে গেল। কেউ দেখেও যেন দেখল না। পার্থিব সত্য। ব্যথার মর্ম তখনই বোঝা যায় যখন নিজের বুকে ব্যথার তীরটা সরাসরি এসে বিঁধে। মতি হয়তো আজ উপলব্ধি করছে যে শরীরে আঘাত পড়লে কেমনে লাগে। ওদিকে মাতবরকে দেখতে গ্রামবাসীরা উপস্থিত হয়েছেন। ইস, মাতবরের কষ্ট চোখে দেখা যাচ্ছে না। মাতবরের বিছানায় শুলে শরীর জ্বলছে, তাই মাটিতে শুয়ে ছটফট করছেন। মাংস পচার বিশ্রী গন্ধে নাকে চেপেও কেউ বেশিক্ষণ দাঁড়ালেন না। উনাদের গা গুলিয়ে বমি হওয়ার উপক্রম। কে বা স্বইচ্ছায় বমি করতে চায়? তাই যে যার কাজের বাহানা আর সান্ত্বনার বাণী ছুঁড়ে দ্রুত স্থান ত্যাগ করল। মাতবরের সহধর্মিনীরা রান্নাঘরের কাজে ব্যস্ত। তাদের মুখে না আছে কষ্টের ছাপ আর না আফসোসের। রোজকার জীবন্ত লাশের ন্যায় যে যার কাজ করে যাচ্ছেন। রবি উঠানের এক কোণে বসে ভয়ার্ত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। কিছুদিন আগে মাতবর তাইকে মেরে ঠোঁট কেটে দিয়েছিলেন। তার অপরাধ ছিল খেলার ছলে মাতবরের শখের আরশিটা ভেঙে ফেলেছিল। আর সেদিনের মার খেয়ে রবি মাতবরকে প্রচুর ভয় পায়। এজন্য সর্বদা দূরে দূরে থাকে। মাতবর আজ সকাল থেকে কিছু খায়নি দেখে উনার এক সহধর্মিনী খাবার নিয়ে বললেন, খাওন খান, ওষুধ আছে। এ কথা শুনে মাতবর হাতের কাছে থাকা স্টিলের গ্লাসটা ছুঁড়ে মারলেন। অসহনীয় ব্যথায় ছটফট করছেন আর উনি এসেছেন খাবার গিলাতে। এত ব্যথা আর কষ্ট নিয়ে খাবার কি গিলা যায়? এইটুকুন বোধ বুদ্ধিও নাই এদের মাথায়। গ্লাসটা ছিটকে গিয়ে লেগেছে সহধর্মিনীর নাকে। সাথে সাথে নাক থেকে রক্ত বেরিয়ে ঠোঁট বেয়ে গড়িয়ে গেল। প্রচণ্ড ব্যথাতেও উনি টু শব্দ করলেন না। করে কিছু হবে কি? তাছাড়া এই অবধি এত মার খেয়েছেন যে শরীরে সব সয়ে গেছে। এখন আর কিছু মনেও করেন না। কারণ এই অমানুষটা যে ভালো হওয়ার নন। উনি শুধু দেখতেই মানুষ। উনাকে নাক ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মাতবর রেগে গালি দিতে লাগলেন। গালিগুলো এতটাই বিশ্রী মুখে উচ্চারণ করা দেয়। হাকিমকে আসতে দেখে মহিলা চক্ষু লজ্জায় সরে গেলেন। নয়তো উনার সামনে মাতবরের এই বিশ্রী গালি চলতেই থাকত। হাকিম এসে গাছালি ওষুধ দিয়ে ক্ষত পরিষ্কার করতে লাগলেন। আর মাতবর তখন গলা ফাটিয়ে আতনাদ করতে লাগল, ওহ মা, ওহ আব্বা গো, আল্লাহ, আল্লাহ গো রহম করো। এসব বলে উনি প্রাণপণে কেঁদে আকুতি মিনতি করতে লাগলেন। এত কষ্ট সহ্য করা যাচ্ছে না। মাতবর কাঁদছেন আর নাক কুচকাচ্ছেন, নিজের শরীরের গন্ধই উনার সহ্য হচ্ছে না। এজন্য দুইবার বমিও করলেন। হাকিম উনার ক্ষতস্থানে কাঠি দিয়ে খুঁচিয়ে পোকা পরিষ্কার করছেন। রক্ত, পুজ, পচা মাংসে সাদা পোকা কিলবিল করছে। দেখতে ঠিক বেশি পাকা পেয়ারার সাদা পোকার মতো। মাতবর কষ্ট সহ্য করতে না পেরে বারবার বলতে লাগলেন, আল্লাহ, আল্লাহ গো আমালে টুইল্লা লেওলে। আল সহ্য হচ্ছে না। আমি আল পালছি না, মা উমা মালে। হাকিম সময় নিয়ে চিকিৎসা করে বিদায় নিল। আর মাতবর কাটা মুরগির মতো মাটিতে শুয়েই আহাজারি করতে লাগলেন। এত কষ্ট যন্ত্রণায় উনার দমটা যেন আটকে আসছে। চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে অশ্রু ঝরছে। শরীরের ব্যথায় নড়া যাচ্ছে না, নড়লে মনে হচ্ছে
শরীর সূচ ফুটছে। কষ্টে কাতর হয়ে উনি নিজে থেকেই মৃত্যু কামনা করতে লাগলেন। মরার কথা শতবার বিড়বিড় করে আওড়াতে লাগলেন। মৃত্যু ছাড়া গতি নেই উনিও বুঝে গেছেন। এখন বাজে রাত 12:03। সারাদিনের ব্যস্ততা পার করে রোদ কেবল বাসায় ফিরল। গত সপ্তাহে সে দুটো বিরাট অঙ্কের ডিল পেয়েছে। এই ডিলটা ওর জন্য অপ্রত্যাশিতই ছিল। মুখ কথা আল্লাহর সহায় ছিল বিধায় সুযোগটা সে হাতে এসেছে। এজন্য রোদ তাৎক্ষণিক আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে ভুলেনি। এই ডিলটাতে সফল হলে কয়েক কোটি টাকা লাভ আসবে। এজন্য সে প্রোডাক্ট রেডি করতে ব্যস্ত সময় পার করছে। ওর জ্বরটা এখন নেই, তবে শরীরটা বেশ ম্যাজম্যাজ করছে। রোদ রুমে প্রবেশ করে দেখে আলো আর মেঘ ঘুমিয়ে গেছে। ওদের ঘুমানোর ভঙ্গি হেসে রোদ মুচকি হাসল। আলোর এক হাত মেঘের বুকের উপর আর অন্য হাত ওর কপালের উপর, আর ছোট সাহেবের এক পা আলোর পেটের উপর, অন্য পা কোলবালিশের নিচে। ডান হাতে আলোর ওড়নার কোনা মুখ করা, তার বাম হাতে আলোর চুলের লম্বা বেনুনি পেঁচিয়ে রাখা, যেন সে ঘুমালে বৌনি ওকে রেখে কোথাও না যায়। মেঘের কৌশল দেখে রোদ হেসে ফ্রেশ হয়ে নিচে গেল। মাথা ব্যথা করছে, কফি খেলে মন্দ হয় না। রোদ নিজে কফি বানিয়ে মেঘদের দেখে ছাদে গেল। আজকের আকাশটা খুব গম্ভীর হয়ে আছে। চাঁদ, তারা, কারোরই দেখা নেই। ছাদের এক কোণে অনেকগুলো নতুন গাছ দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকেই যত্ন করে গাছানো হয়। ওই দুজনের কাজ হয়তো। অ্যালোভেরা, জবা, ঘাস, তুলসী, মেথি, মেহেদি সহ আরও অনেক গাছ। এসব করে সময় অতিবাহিত হয় দুজনের। আর বাগানের একপাশে হরেক রকমের সবজির বাগানও করেছে। শশার গাছে দুটো ফুল ফুটেছে দেখে দুজনে সে কি খুশি। রোদকে যে কতবার জানিয়েছে তার অন্ত নেই। আলো যখন যা বলে তার সহকারী মেঘ সেটা করতে উঠে পড়ে লাগে। আর সাগর ওদের সেসব জিনিসের ব্যবস্থা দেয়। আলো আসার পর বাড়িতে যেন আনন্দ ফিরে এসেছে। হাসি, খুশি আর খুনসুটিতে আজকাল সুখ সুখ ভাব অনুভব হয়। এসব ভেবে কফির মগে ঠোঁট ছোঁয়াতে রোদের চোখ পড়ল দোলনার দিকে। সেখানে গিয়ে আলোর চুলের কাটা দেখে রোদ মুচকি হাসল। হয়তো ছাদে এসে ভুলে রেখে গেছে। এই মেয়েটা বড্ড মনভোলা স্বভাবের। রোদ দোলনায় বসে কাটাটার দিকে তাকিয়ে মৃদু হেসে প্রায় 11 দিন আগের কথা স্মরণ করল। 11 দিন আগে সেদিন সকালে রোদ মেঘকে আলোর হাতে খেতে দিচ্ছিল না, আর মেঘ আলোর হাতে খাওয়ার জেদ করছিল। আলো জোর করে মেঘকে ধরে খাওয়াতে যাচ্ছিল। এক পর্যায়ে দুজনের ঝগড়া লেগে যায়। ওদের ঝগড়া দেখে মেঘ শব্দ করে কেঁদে দেয়। আলো উঠে থামাতে গেলে রোদ ওকে মেঘের কাছে ঘেঁষতে দেয় না। মেঘকে দূরে সরিয়ে দেয় এবং বকাবকির করে আলোর কাছে যেতে নিষেধ করে। এ কথা শুনে মেঘ ভয় আরও জোরে কাঁদতে থাকে, আর এক হাত বাড়িয়ে এসে আলোকে ধরতে বলে। 1 মিনিটেই কান্না করে মেঘের চোখ মুখের বেহাল দশা। তবুও রোদ ওকে আলোর কাছে যেতে দিচ্ছিল না। সকালবেলা রোদের এই কাজে আলো প্রচণ্ড রেগে যায়। এটা কেমন ব্যবহার? মেঘকে অযথা কাঁদানোর মানে কি? আলো প্রচণ্ড রেগে মেঘকে নিতে গেলে রোদ বলে, দূরে থাকো। কেন? তোমার অজানা নয়। এটা ঠিক হচ্ছে? বাচ্চাটা কাঁদছে, কষ্ট পাচ্ছে। আমি বুঝে নিব। মেঘ ছুটে আলোর কাছে যেতে গেলে রোদ জোর করে কোলে তুলে নিল। মেঘ কেঁদে হাত বাড়িয়ে ব্যাকুল হয়ে আলোকে ডাকছে। আলো বারবার রোদকে ধরা গলায় থামতে বলছে। মেঘের কান্না দেখে আলোর অঝরে অশ্রু ঝরছে। মনে হচ্ছে রোদ ওর বাচ্চাকে কেড়ে নিচ্ছে।
সে হাত জোর করে কেঁদে মেঘকে ছাড়তে বলছে। রোদ ওর কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে মেঘকে নিয়ে উপরে চলে গেল। মেঘকে নামার জন্য ছটফট করলে রোদ ধমকে উঠে বলল, কান্নার শব্দ আমার কানে আসলে, তোর খবর আছে। মেঘ ফুপাতে ফুপাতে আলোর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, বৌনি বাঁচাও। আলো ছলছল চোখে মেঘের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে। মেঘকে এভাবে ফুপাতে দেখে রোদ বলল, তোমার বৌনি না সে, তোমাকে আমি ভালো বৌনি এনে দিবে। তুমি ওকে ভালোবাসলেও সে তোমাকে একটুও ভালোবাসে না। আজকের পর ওকে বৌনি ডাকলে আমি আর বাসায় ফিরব না। কথাটা বলে রোদ গমগম করে মেঘকে নিয়ে রুমে ঢুকে গেল। আলো ওখানে বসে নিঃশব্দে কাঁদতে থাকল। রুম থেকেই মেঘের কান্নার শব্দ ভেসে আসছে। সে কেঁদে কেঁদে আলোর কাছে আসতে চাচ্ছে। কিছুক্ষণ পর আর শব্দ শোনা গেল না। মেঘ কাঁদতে কাঁদতে ওভাবে ঘুমিয়ে গেছে। রোদ রেডি হয়ে অফিসের চলে গেল। আলোকে চুপ করে বসে থাকতে দেখেও কিছু বলল না। এমন ভাব যেন সে কিছু করেইনি। রোদ বেরিয়ে গেলে আলো দৌড়ে রোদের রুমের দিকে গেল। গিয়ে হতাশ হয়ে দরজার সামনে গিয়ে বসে কাঁদতে লাগল। রোদ দরজায় তালা আটকে গেছে যাতে আলো মেঘের কাছে যেতে না পারে। আলো চুপ করে ওখানেই ঘন্টার পর ঘন্টা বসে রইল। মেঘ ঘুমাচ্ছে বিধায় সারা শব্দ পাওয়া যাচ্ছে না। 3 ঘন্টা পর রোদ বাসায় ফিরে আলোকে দেখে ভ্রু কুঁচকে নিল। আলো রোদের মুখোমুখি দাঁড়িয়ে লালবর্ণ ফোলা চোখে তাকিয়ে বলল, ব্যবস্থা করুন। কিসের? আলো বার দুয়েক ঢোক গিলে নত মাথায় উত্তর দিল, মেঘের বৌনি হওয়ার। আজকে মানে আজই ব্যবস্থা করুন। আলোর কথা শুনে রোদ শব্দ করে হেসে দিল। হাসির চোটে সে কথা বলতে পারছে না। ওর এই হাসির মানে বুঝে আলোর অপমানে চোখ থেকে নোনাজল ঝরতে লাগল। এই লোকটা সব সময় ওকে অপমান করে। আলোকে হাতের উল্টো পিঠ চোখ মুছতে দেখে রোদ পকেটে হাত গুজে বলল, এখন আবেগে ডুবে সিদ্ধান্ত নিয়ে বিয়ের পর বলবে, এই স্পর্শ করবেন না, কাছে আসবে না, ফ্লোরে ঘুমান, মেঘের জন্য বিয়ে করেছি তাছাড়া কিছু না, আরও নানা রঙের ব্লাবলা। কিন্তু আমি এসব ঝামেলায় আমার জীবন নষ্ট করতে ইচ্ছুক নই। যেটা হচ্ছে হতে দাও, এখন রুমে যাও। আলো ছলছল চোখে তাকিয়ে শব্দ করেই কেঁদে দিল। লোকটা এমন কেন? এর কি মন বলে কিছু নেই? রোদ নিচের ঠোঁট কামড়ে দাঁড়িয়ে ওর কান্না দেখছে, না থামতে বলছে আর না প্রস্থান করছে। আলো হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, এখন কি করতে হবে? কি করলে আপনি বিয়ে করবেন? রোদ ঠোঁট কামড়ে কিছু একটা ভাবার ভান করে বলল, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? মানে তুমি সজ্ঞানে আমাকে বিয়ে করতে ইচ্ছুক? হুম। ভেবে বলছ? হুম। সত্যি আমাকে বিয়ে করবা? আমার বউ হবা? হুম। বিয়ের পর আফসোস করবে না? উহুম। আমি রাজি না হলে জোর করে বিয়ে করবা? হুম। কথাটা বলে আলো চোখ বড় বড় করে রোদের দিকে তাকালো। ইস! স্লিপ করে কথাটা বের হয়ে গেছে। রোদের এই মুহূর্তে ব্যাপক হাসি পাচ্ছে। সে অনেক কষ্ট হাসি আটকে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। অবশেষে পাখি নিজে এসে ধরা দিল। আহা! প্রশান্তিতে যেন বুকটা ভরে যাচ্ছে। রোদ আলোর দিকে তাকিয়ে বলল, আমার 5টা শর্ত মানলে তোমার প্রস্তাব মেনে নিব, নয়তো আমি আর মেঘ আলাদা বাসায় উঠব। মানব, সব শর্ত মানব। আপনি যা বলবেন সব শর্ত মেনে নিব। রোদ বিজ্ঞদের মতো কয়েকবার মাথা নাড়িয়ে আশেপাশে একবার তাকিয়ে বলল, 1. আমাকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না। যা চাইব, চাহিবা মাত্রই প্রস্তুত করতে হবে।
হতে পারে সেটা কোনো বস্তু অথবা তুমি নিজে। 2 আমার স্পর্শ, আদর, আবদার, অত্যাচার সব সহ্য করতে হবে। গাইগুই করলেই শাস্তি। 3 সংসারের ভার এবং সব দায়িত্ব ভালোবেসে পালন করতে হবে। 4 আমার দায়িত্ববান বউ হতে হবে। 5 আমাদেরকে রেখে কোথাও যাওয়া যাবে না। এই 5টা শর্ত মানলে আজকে আমাদের বিয়ে হবে। আমি ফ্রেশ হতে যাচ্ছি, আধা ঘন্টার মধ্যে। সিদ্ধান্তটা জানাও। আমাকে আবার অফিসে যেতে হবে। কথাটা বলে রোদ দ্রুত পায়ে রুমে ঢুকে দরজা আটকে দিল। আর আলো হতভম্ব হয়ে রোদের দিকে তাকিয়ে রইল। রোদের এমন কাজে আলো হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ওর রুমে চলে গেল। সুযোগ পেয়ে রোদ ওকে অপদস্থ করছে। লাজুক মেয়েটা যেচে বিয়ের কথা বলল, আর সে। আলো বেশ কয়েকবার পায়চারি করে কিছু ভেবে একটা চিরকুট লিখল। তারপর অনেকটা সাহস জুগিয়ে রোদের রুমের দরজা নক করল। রোদ তখন সোফায় বসে মিটিমিটি হাসছিল। সরাসরি বিয়ের প্রস্তাব দিলে আলো এটা ওটা বুঝিয়ে ফিরিয়ে দিত। এজন্য সে মনে আঘাত করে মনেই ওর জায়গাটা পাকাপোক্তভাবে স্থাপন করে নিচ্ছে। ক্ষণিকের কষ্টে যদি সারা জীবনের সুখানুভব পাওয়া যায়, তাতে মন্দ কি? তাছাড়া এই টোপ না ফেললে এভাবেই ওদের দিন কাটতে থাকত। দরজা নক হতে দেখে রোদ নিজেকে সামলে নিল। বোকামি করে এই পরিকল্পনাটা ভেস্তে দেওয়া যাবে না। আলো পুনরায় নক করার আগে রোদ দরজা খুলে ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকাল। এখনও প্রায় 25 মিনিট বাকি। আলো চিরকুটটা রোদের দিকে এগিয়ে মাথা নিচু করে নিল। রোদ সেটা নিয়ে জোরেই পড়ল, আমি সব শর্তে রাজি। রোদ ঠোঁট কামড়ে কয়েকবার গলা পরিষ্কার করে আলোকে খোঁচা মেরে বলল, বিয়ের জন্য এত উতলা কেন হুম? আজকাল একটু বেশিই রোমান্টিক মুভি দেখো নাকি? এ কথা শুনে আলো চোখ মুখ খিচে নত মাথায় দাঁড়িয়ে রইল। এখন যদি রোদের পায়ে সজোরে পাড়া দেয় অথবা রামচিমটি দৌড় দেয়, তাহলে তো দোষ তো তার হবে। সবাই তো ওকেই বকবে। নেহাত মেঘের জন্য এসব অত্যাচার সহ্য করছে। রোদ ওর থেকে উত্তর না পেয়ে ভ্রু কুঁচকে বলল, চিরকুট গ্রহণযোগ্য না, নিজের মুখে বলো। আমি রাজি। কিসে রাজি? আলো কটমট করে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, সব শর্ত মেনে আপনাকে স্বামী হিসেবে গ্রহণে করে, কেবল আপনার দায়িত্ববান অর্ধাঙ্গীর সব দায়িত্ব পালন এবং আপনার বাচ্চার মা হতেও আমি ইচ্ছুক। আমাকে সাদরে গ্রহণ করে এবার চিরকৃতজ্ঞ করুন। আমি বাসর অবধি আটকে গিয়েছিলাম। আর তুমি তো দেখি বাচ্চাতে চলে গেছ। সাধু সাধু। তবে ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর। কথাটা বলে রোদ এক ভ্রু উঁচু করে হাসল। আর আলো রেগে হনহন করে স্থান ত্যাগ করল। এই লোক অসভ্য, তাও চূড়ান্ত পর্যায়ের। রোদ ওকে রেগে যেতে দেখে শব্দ করে হাসতে লাগল। ইস! রেগে কিছু বলতে না পেরে ফোঁসফাস করে চলেই গেল। বেচারা হবু বউ। বিকালের দিকে রোহান, আকাশ, শোভন এবং রিমি সহ সবাই বাসায় উপস্থিত হয়েছে। আলো রেগে দরজা আটকে ঘুমিয়েছে আর নিচে নামেনি। রিমি আর মেঘের ডাকাডাকি আলো দরজা খুলে জোরপূর্বক হাসল। কান্না করে ঘুমানোর ফলে চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, দেখতে কিন্তু বেশ লাগছে। রিমি দ্রুম আলোকে গোসলে পাঠিয়ে মেঘকে নিয়ে রোদের রুমে গেল। রোদের সঙ্গে ওর কথা আছে। বাকিরা ড্রয়িং রুমে বসে হৈহুল্লোড় শুরু করেছে। রিমি রোদের রুমে নক করে প্রবেশ করল, তারপর সরাসরি একটা প্রশ্ন ছুড়ল, আলোর চোখ মুখ ফোলা কেন? রোদ ফোনটা পকেটে ঢুকিয়ে মেঘকে কোলে নিয়ে আদর দিল। মেঘ অভিমান করে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকাল। রিমি উত্তর না পেয়ে বিরক্ত হয়ে কিছু বলার আগে রোদ বলল, জানি না।
আলোর মতো আছে? হুম, ওকে রেডি করে নিচে আয়। কথাটা বলে রোদ মেঘকে নিয়ে নিচে চলে গেল। রিমি আলোর রুমে গিয়ে দেখে আলো বসে মুখ গোমড়া করে চুল মুছছে। ওর লম্বা চুলের পানি গড়িয়ে কামিজটা ভিজে একাকার। তবুও তার হেলদোল নেই। সে নিজের একান্ত ভাবনায় ডুবে আছে। রিমি গল্পের ছলে দরজা আটকে নিজের কাজ করতে লাগল। ওইদিকে সব বন্ধুরা মিলে ড্রয়িং রুমটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে। মেঘ রোদের কোলে থেকে চুপ করে সবার কাজ দেখছে। আজকে ওর না আছে দুষ্টমি আর না কথার বাহার। রোদ মেঘের চুলগুলো ঠিক করে দিয়ে বলল, বৌমনিকে শেকল দিয়ে বাঁধতেই সকালে কষ্ট দিলাম। আমি খুব সরি ছোট সাহেব। এখনো আমার উপর রাগ করে থাকবে? বৌমনি আর কোথাও যেতে পারবে না? এখানে সারা জীবন থাকবে? হুম, সে আর কোথাও যাবে না। এবার মেঘের মুখে বিশ্বজয় করা হাসি ফুটল। সে তাড়াহুড়ো করে কোল থেকে নেমে বলল, আমার দাভাইয়ের বিয়ে, আমি কাজ না করলে হবে? মেঘের কথা শুনে রোদসহ সবাই হেসে ওকে টেনে নিল। এ কথা তো করর মনেই ছিল না। মেঘ কাজ না করলে রোদের বিয়ে তো অসম্পূর্ণ থেকে যাবে। না, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। এসব বলে সবাই দুষ্টমিতে মেতে অট্টহাসিতে ফেটে পড়ল। আকাশ আর রোহান গিয়ে কাজী ডেকে এনে রোদকে চোখের ইশারা করল। রোদ রিমিকে মেসেজ করে নিশ্চুপ হয়ে বসল। এখন সে জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করতে যাচ্ছে। অথচ বাবা মাকে ছাড়া। এমনটা তো কখনো চায়নি। তাহলে বড় ছেলে হিসেবে ওর বিয়ে নিয়ে আম্মুর অনেক ইচ্ছে ছিল। বাবা কত শত রীতিনীতি পালনের গল্প শুনিয়ে মজাও করেছিলেন। ওর আম্মু রোদের চুলে হাত বুলিয়ে বলতেন, এই যে রাজকুমার রাজকুমারী এনে দিব, শুধু পালিয়ে বিয়ে করো না। রোদ এ কথার প্রত্যুত্তর না করলেও শুধু মুচকি হেসেছিল। ভবিষ্যৎ কথা আগ বাড়িয়ে বলা বোকামি। ওর বাবাও একদিন কাঁধ চাপড়ে হাসি মুখে বলেছিলেন, মেকাবে আবৃত করা চাকচিক্যময় নয়, সাধারণ একজনকে আনবে, যে হবে ঠিক তোমার আম্মুর মতো বরপাগল ঘরনি। উনাদের সব কথা রোদের মনে আছে, শুধু মানুষগুলোই আর নেই। উনারাদের ছাড়া আজ ওকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে উপনীত হতে হচ্ছে। তেমন কিছু না, শুধু কষ্টে ওর বুকটা ভারী হয়ে উঠেছে। তবে অদ্ভুত ওদের সংযোগ। রোদ আর আলোর কারোরই শক্ত ছায়া নেই। এজন্য কেউ সাহসও জোগাচ্ছে না, মাথায় হাত রেখে বলছেও না, ভয় কিসের, আমরা আছি। যদিও এমন কিছু আশা করেও আর লাভ নেই। উনারা কেউ আর ফিরবেন না। রোদ বিয়ে নিয়ে মজা করলেও আলোর প্রতি নেওয়া ওর দায়িত্বটা মোটেও মজা নয়। সে পরিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস অবধি এই দায়িত্বে অটল থাকবে। এটা রোদের নিজের কাছে, নিজের ওয়াদা। রিমি তখন আলোকে এনে রোদের পাশে বসিয়ে হাসতে হাসতে বলল, আরে বোকা মেয়ে, ভয় কিসের? হুম, কাঁপছ কেন তুমি? ড্রয়িং রুমের সবার দৃষ্টি তখন লাল সুতির শাড়ি পরিহিত ঘোপটা দেওয়া আলোর দিকে। সাজহীন ছলছল চোখের মেয়েটাকে দেখতে বেশ লাগছে। কেঁদে লালবর্ণ মুখটা লাল আঁচলে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। সে এখনো শব্দহীনভাবে অঝরে অশ্রু ঝরাচ্ছে। শোভনরা এই প্রথম আলোকে দেখে একে অপরের দিকে তাকাল। মেয়েটা ভারী মিষ্টি দেখতে। রোদের সঙ্গে বেশ মানিয়েছে। যাকে বলে মেড ফর ইচ আদার। কাজী ততক্ষণে বিয়ের কার্যক্রম শুরু করে দিয়েছেন। মেঘ চুপটি করে আলোর হাতটা ধরে ওর মুখে দিকে তাকাল। সে ভাবছে এটা কেমন শেকল? ভালো শেকল হলে বৌমনি কাঁদছে কেন? সে যে বৌমনির কান্না সহ্য করতে পারে না। কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। কাজী তখন আলোকে কবুল বলতে বললেন। আলো
কবুল না বলে উল্টে ফুপিয়ে হেঁচকি তুলে কাঁদতে লাগল। ওর অভিভাবক বলতে কেউ নেই। ওর দাদিমা থাকলেও মনে জোর পেত, অথচ কেউ নেই, কেউ না। এই কষ্ট আদৌ কেউ বুঝবে? কেউ অনুভব করবে এই নীরব কষ্টের গভীরতা? না, কেউ করবে না। আলোকে এভাবে কাঁদতে দেখে মেঘ বলল, বৌমনি, এই শেকলের দরকার নাই, চলো রুমে চলো। আলো মেঘের হাতটা ওর কপালে ঠেকিয়ে শব্দ করে কাঁদতে থাকল। মেঘও আলোকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে কেঁদে দিল। এই মেঘের জন্য সে এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছে। সে বুঝে একজন মা ছাড়া সন্তানের দুর্গতি, অভিভাবক ছাড়া বেঁচে থাকাটাও কতটা দুর্বিষহ। জানবে না কেন? সেও যে একই পথিক। এই পথের যাত্রা সে অনেক আগে থেকেই শুরু করেছে। কঠিন যাত্রা এখনো চলমান। কাজী ভাষাহীনভাবে স্তব্ধ হয়ে শুধু দেখছেন। যদিও এমন অনেক অভিজ্ঞতাই উনার আছে। মেঘ আলোকে টেনে উঠাতে গেলে আলো উঠল না, বরং নিজের সহ মেঘের চোখ মুছে একবার রোদের দিকে তাকাল। রোদ লাল চোখে ওদের দিকে তাকিয়ে আছে। এই চোখে না আছে রাগ আর না অভিযোগ। তাহলে উনার চোখ লাল কেন? কষ্ট পাচ্ছে নাকি? কষ্ট পেলে চোখ লাল হয়? রিমিসহ সবাই আলোকে কবুল বলতে তাগাদা দিল। আলোর চুপ করে রোদের দিকে তাকিয়ে কিছু দেখছে। আজ রোদের চোখ অনেক না বলা কথার জানান দিচ্ছে। আর সে যেন এই ভাষা বোঝারই অপেক্ষায় ছিল। রোদ তখন মৃদু স্বরে বলল, বলবে না? আলো রোদের চোখে চোখ রেখে 3 বার কবুল বলে দিল। বলবে না? এই কথাটার মধ্যে কি যেন একটা ছিল। কি ছিল সে জানে না, তবে কিছু একটা ছিল। বেশ অদ্ভুত শোনালো রোদের এই বাক্যটা। হয়তো একটু আবদার, অভিমান, আকাঙ্ক্ষা আর অসীম ভালোবাসার সংমিশ্রণ ছিল। এজন্য আলো এই সাহসিকতার কাজটাও অনায়াসে করে ফেলল। কিন্তু পরক্ষণেই একরাশ লজ্জায় মাথা নিচু করে রাঙ্গা হয়ে উঠল। লাজে রাঙা রাঙাবু যাকে বলে। তারপর রোদও কবুল বলে রেজিস্ট্রি পেপারের সাইন করে বিয়ে সম্পূর্ণ করল। আর বাধাও পড়ল অদৃশ্য এক শেকলে। ওদের দুজনের আসল অভিভাবক আকাশ, রোহান, রিমি আর মেঘ। আলোর পক্ষে রোহান আর মেঘ, রোদের পক্ষে রিমি আর আকাশ। আর বাকিরা বিয়ের সাক্ষী। কাজীকে বিদায় দিয়ে এবার সবাই মেতে উঠল হাসি ঠাট্টায়। সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তিটা ঘটল রাতে রোদ রুমে আসার পর। আলো খোলা চুলে বিছানার মাঝখানে বসে উসখুস করছে। ওর ভেজা চুল জবজব করছে। গোসল সেরে চুলে খোপা করাতে চুল আর শুকায়নি। আর হেয়ার ড্রোয়ারে সে চুল শুকায় না, চুল পেঁচিয়ে যাওয়ার ভয়। ওর চুলের পানিতে বেডশিটের অনেকটা ভিজে গেছে। রোদ ফ্রেশ হয় আলোর সামনে বসে বাঁকা হেসে বলল, রাঙাবু। এ কথার প্রত্যুত্তরে আলো ফুপিয়ে ঝোড়ো ঝোড়ো করে কেঁদে দিল। ভয় আর অস্বস্তিতে ওর প্রাণপাখি যায় যায়। তবে ওর কাজল কালো চোখে বড় বড় অশ্রুফোঁটা গড়িয়ে পড়ার দৃশ্যটা অমায়িক। এই দৃশ্যটা রোদ মনের কোণে চিরবন্দী করতে ভুলল না। এই দৃশ্যটা সে সারা জীবন অবলোকন করে যাবে, তাও সবার অগোচরে। আলো ওর কান্না আটকে কিছু বলার আগেই রোদ চট করে উঠে বিছানা ঝাড়ু এনে বলল, বাসর রাতে বউ পিটানোর শখটা আমার বহুদিনের। তো বউ, মার খাওয়ার জন্য প্রস্তুত হও। এ কথা শুনে আলো অসহায় হয়ে আবার কেঁদে দিল। অবশেষে কি না ভাগ্যে ছিল এই ঝাড়ুর বাড়ি। আলোকে ডুকরে কাঁদতে দেখে রোদ চঞ্চল পায়ে এগিয়ে গেল। সে মজা করছিল, অথচ পাগলিটা সত্যি ভেবেছে। যাকে এত ভালোবাসে তাকে কি মারা যায়?
তাও আবার ঝাড়ু দিয়ে। আসলে সে দেখতে চেয়েছিল আলো কি করে। কিছুই বলল না, বরং কাঁদতে লাগল। আলোকে কাঁদতে দেখে রোদ মুচকি হেসে বলল, আমি মজা করছিলাম গাধি। ইস, এভাবে কেউ কাঁদে? এখানে লাগে তো। রোদ ওর বুকের বাপাশে হাত বুলিয়ে বলল, এই পাগলিটা আদৌ কিছু বুঝবে নাকি কে জানে। আলো নাক টেনে কান্না ভেজা চোখে মুখ তুলল। এই লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, নয়তো এসব কি বলছে। কাঁদিয়ে আবার ঢং করে বলাও হচ্ছে, ইস, এভাবে কেউ কাঁদে? আহা, প্রাণ জুড়ানো আদুরে কথাবার্তা। না, এভাবে কেউ কাঁদে না, মানুষ তো ডিজে গানের তালে তালে কাঁদে। রোদ আলতো করে চোখের পানি মুছিয়ে কপালে একটা আদর দিয়ে বলল, কাঁদানোর জন্য সরি। আদর দিয়ে শোধ করে দিলাম। আলো ড্যাবড্যাব করে তাকিয়ে রোদের মতিগতি বোঝার চেষ্টা করছে। আজ সকাল থেকে রোদ ওকে অনেক কাঁদিয়েছে। দিন শেষে এখন আবার বলছে আদর দিয়ে শোধ করে দিল। কান্না শোধ করা যায়? এটা কেমন কথাবার্তা? খুশির ঠেলায় ভুলভাল বকছে নাকি? পাষাণ মানুষটা বুদ্ধি খাটিয়ে ওকে বিয়ের চাপে ফেলেছে। এ কথা সে ঠান্ডা মাথায় ভেবে বুঝতেও পেরেছে। যদিও এতে ওর আফসোস নেই। সে মন থেকে সব মেনে নিয়েছে। শুধু মেঘ নয়, এই ফাজিল মানুষটারও দায়িত্ব নিয়েছে। রোদ ওকে কাঁদাক, রাগ দেখাক, বকা দিক, তবুও সে ওর। মুখ্য কথা, প্রণয় নামক অনুভূতির সঙ্গে সে একটু একটু করে পরিচিতও হচ্ছে। আর ওর অনুভূতির রাজ্যের রাজা, রোদ মেহবুব। উহুম, এ কথা সে কাউকে বলবে না। কারণ কিছু কিছু অনুভূতির কথা জানাতে নেই। তাছাড়া বৈধভাবে পেয়েও মুখে কেন বলতে হবে? তাকে বুঝে নিতে হবে। আর রোদকে সে পুরোপুরি না বুঝলেও কিছুটা বুঝতে শিখেছে। এই মানুষটা ভিন্ন জাতের, একে বুঝতে একটু সময় লাগবে। আলোকে চুপ থাকতে দেখে রোদ ওকে নিচে দাঁড় করাল। তারপর ড্রয়ার থেকে একটা বক্স এনে আলোর সামনে বসল। আলো চুপ করে তাকিয়ে দেখছে। রোদ একজোড়া নীল পাথরের নূপুর বের করে আলোকে পরিয়ে দিল। ফর্সা পায়ে নীল পাথর দারুণ মানিয়েছে। নূপুরে ঝুনঝুনি নেই বিধায় শব্দ হবে না। আলো চোখ বড় বড় হল যখন দেখল বক্স ভর্তি নূপুর, তাও বিভিন্ন ডিজাইনের। ডিজাইনগুলো বেশ নজরকাড়া। রোদ উঠে আলোকে বক্স ভর্তি নূপুর দিয়ে মুচকি হেসে বলল, এখানে ৬৮ জোড়া নূপুর আছে। আর ওই ওয়ার্ড্রোপের প্রতিটা ড্রয়ারে শাড়ি, গয়না এবং অন্যান্য ড্রেস আছে। এসব কি দরকার? দরকার আছে। আর এবার থেকে হালকা গয়না পরবে। তোমার পছন্দ মতোই না হয় পরিও। আর ভালো লাগুক বা না লাগুক এই রুমেই থাকবে। এখন উঠে ফ্রেশ হয়ে চুল শুকিয়ে নাও, আমি মেঘকে দেখে আসছি। কথাটা বলে রোদ দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। না আলোকে কিছু বলার সুযোগ দিল, না শুনল। যেভাবে ঝাড়ু তুলল মনে হচ্ছিল মেরে আজ আধমরা করে দিবে। ভয় দেখিয়ে কাঁদিয়ে আবার নিজেই চুপ করাবে। অদ্ভুত মানুষ। আর এত কিছু কবে কিনেছে? এই লোক আস্ত একটা পাগল। ভালোবাসে ঠিকই, না বুঝতে দেয় আর না প্রকাশ করে। তবে পছন্দ আছে বলতে হবে। এসব ভেবে আলো নুপুরজোড়ার দিকে একবার তাকিয়ে হেসে চুল শুকানোর কাজে লেগে গেল। এই চুল কখন শুকাবে কে জানে। রাতও অনেক হয়েছে, ঘুমে চোখ দুটো বুঝে আসছে। আলো আগে শাড়িটা বদলে ফ্রেশ হয়ে আসল। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? আগে তো সে থামি পরত, তারপর 3 পিস, এখন আবার শাড়ি। যদিও সে শাড়িতে অভ্যস্ত না, তবুও মন্দ লাগছে না। বউ বউ একটা ব্যাপার আসছে। কার বউ? রোদের বউ।
ইস, কি লজ্জা, কি লজ্জা! এসব ভেবে আলো লজ্জায় 2 হাত দিয়ে মুখটা ঢেকে নিল। তবে এখন বউ হয়েছে, মাঝে মাঝে শাড়ি পরলে মন্দ হয় না। এমন কত শত ভাবনায় ডুবে আলো ওভাবে বসেই ঘুমিয়ে গেল। আজ কান্নার পরিমাণ বেশি হওয়াতে শরীরও বেশ ক্লান্ত। আর ক্লান্ত শরীরে কতক্ষণ বসে থাকা যায়? চুলও তো শুকানো হলো না। রোদ মেঘকে দেখে রুমে এসে বিড়বিড় করে বলল, ভেজা চুলে ঘুমাবে আর জ্বর আসলে কুইকুই করবে, ফাজিল একটা। এ কথা বলে সে ড্রায়ার দিয়ে ধীরে ধীরে আলোর চুল শুকাতে লাগল। আর এমনভাবে দাঁড়ালো যাতে আলো ঘুমের ঘোরে পড়ে না যায়। চুলের দায়িত্ব সে অনেক আগেই পেয়েছিল। তবে এর পূর্ণ কার্যক্রম শুরু হবে আজকে থেকে। এখন না থাকবে বাধা আর না দ্বিধাবোধ। এই এলোকেশ এবং এলোকেশী দুটোই একান্ত ওর। ওদের বিয়েটা মূলত এভাবেই হয়েছে। তবে ওদের সম্পর্কটা আরও এক ধাপ এগোতে না রোদের তাড়া আছে, না আলোর। সঠিক সময়ই না হয় ওদেরকে আরও কাছাকাছি এনে দিবে। তাছাড়া সব কাজে তাড়াহুড়ো করতে নেই, হিতে বিপরীত হয়। দিনও যাচ্ছে, সময়ও কাটছে, একে অপরের আরও কাছাকাছিও আসছে। সম্পর্কটাও আগের তুলনায় সহজ হচ্ছে, তাহলে তারা কিসের? সব জায়গা জোর কাজ করে না। কারণ জোর করে কার্যসিদ্ধি কাপুরুষের কাজ। আর সেটা নিজের বউয়ের ক্ষেত্রেও। আর বুদ্ধিমান পুরুষরা এটা কখনোই করবে না। বর্তমানে রোদ ওর ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল। কফি শেষ। আকাশে মেঘের ঘন ঘটা। বাতাসের জোরও ধীরে ধীরে বাড়ছে। হয়তো বৃষ্টি আসবে। রোদ আশেপাশে চোখ বুলিয়ে পুনরায় অন্য এক ভাবনায় ডুব দিল। ওদের বিয়ের 2 দিন আগে ঘটনা। সেদিন হুট করে রোহান রোদের অফিসে এসেছিল। সচরাচর সে খুব একটা অফিসে যায় না। খুব দরকার হলে সরাসরি বাসায় যায়। রোদ মিটিং সেরে কেবিনে এসে দেখে রোহান কফি খাচ্ছে আর গেম খেলছে। রোদ চেয়ারে শরীর এলিয়ে বসল। তখন রোহান বলল, একটা জিনিস চাইব ভাই, দিতে হবে কিন্তু। রোদ পানি খেয়ে অকপটে উত্তর দিল, অবশ্যই দিব, শুধু আমার ভাইয়ের হাসিটা চাস না। এটা আমার সাধ্যের বাইরে। জানিসই তো। মেঘের হাসি এখন আলোতে সীমাবদ্ধ। রোহান হাসল। সে জানত এমন কিছু হবে। তাই ব্যাপারটা ভালো লাগাতেই সীমাবদ্ধ রেখেছিল। রোদ খুব চতুর। তাকে মুখে বলে কিছু বোঝাতে হয় না। সেদিন রোহানের দৃষ্টিতেই সে বাকিটুকু বুঝেছিল। একটা ছেলের চোখের ভাষা আরেকটা ছেলে খুব সহজে বুঝে। সে যদি বন্ধু হয় তাহলে তো কথায় নেই। তাছাড়া মেঘ শুধু রোদের ভাই তা নয়। ছোট্ট মেঘ ওদের সবাই কলিজা। ধরা খেয়ে রোহান হেসে রোদের কাঁধে হাত রেখে বলল, আর তুই? জানিসই তো। রোদ, এই ব্যাপারটা এখানেই শেষ করি। কারণ আমারটা ভালো লাগা, যেটা ক্ষণিকের। আমার অনুভূতি এতটাও গাঢ় নয়, এক প্রকার মোহ বলা যায়। কিন্তু তোরটা সম্পূর্ণ ভিন্ন, যে অনুভূতির গভীরতা আমার থেকে তুই ভালো জানিস। মন থেকে সত্যি বলছি ভাই, তোর ফুলকে বনের আসনে বসিয়েছি। আমি জানতাম ওই ফুলটা তোর বাসাতেই শোভা পাবে, অন্য কোথাও নয়। এবার ফুলটাকে বৈধভাবে তোর ঝুলিতেই তুলে নে। রোদ রোহানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। তবে ওর দৃষ্টিতে না আছে কষ্ট আর না অনুশোচনা। চোখে হচ্ছে মনের আয়না, চোখের ভাষা কখনো মিথ্যা হতে পারে না। সত্যিই রোহানের আলোর প্রতি অনুভূতিটা ভালো লাগাতে সীমাবদ্ধ ছিল। সুন্দর ফুলে সবাই হাত বাড়ায়, সেও বাড়িয়েছিল। তবে না পেলে কষ্ট জর্জরিত হবে এমনটাও না।
মেঘের ভালোবাসা আর রোদের দায়িত্ববোধের সাথে অন্য কিছু তার চোখে পড়েছে। এজন্য সে মনকে সামলে নিয়েছে। দুই বন্ধুর মাঝেই এসব মিটমাট হয়ে গিয়েছিল। কিন্তু সাফির মা রোদের পিছু ছাড়ছিলেন না। সাফির বড় ভাইয়ের জন্য আলোকে উনি চাচ্ছেন। আলোকে উনার খুব পছন্দ হয়েছে আর সাফির ভাই সাব্বিরের সঙ্গেই নাকি বেশ মানাবে। রোদ পড়েছিল মহাবিপদে। এজন্য রোদ ওর পাখিকে যথাশীঘ্রই শেকলটা পরিয়ে দিল, যাতে কেউ চাইলে জোর গলায় বলতে পারে, এটা আমার সুখ পাখি। এসব ভাবনার জগৎ থেকে বেরিয়ে রোদ হাসল। তারপর উঠে আকাশের অবস্থা খারাপ দেখে নিচে চলে গেল। রোদ আলো আর মেঘকে ঠিকভাবে শুইয়ে নিজেও শুয়ে পড়ল। কাল সকাল ওদের বেরিয়ে পড়তে হবে। গ্রামের বাড়িতে আকাশের বড় চাচ্চুর মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়েছে। ওরা কালকে সেখানে যাবে। আর আকাশ বারবার বলেছে ওদের সবাইকে যেতেই হবে। রাত পেরিয়ে সকাল হল। সূর্যিমামা তার আলো ছড়িয়ে আধারকে বিতাড়িত করল। রিমি, রোহান সহ সব বন্ধুরা একসাথে যাবে, যাতে ওরা মজা করতে করতে যেতে পারে। সকাল ৮টার দিকে একে একে সবাই রোদের বাসায় উপস্থিত হচ্ছে। রিমি, শোভনের বউ নিতু আর আলো গল্প জুড়ে দিয়েছে। মেয়েদের যা কাজ। একটুপরে রোহান ঘুমে ঢুলুঢুলু হয়ে হেলেদুলে উপস্থিত হল। ওর জন্যই সবাই অপেক্ষা করছিল। ওকে দেখে শোভন বলল, চল যাওয়া যাক, অনেক দূরের রাস্তা। হুম। রোদ তখন রোহানের দিকে তাকিয়ে বেশ বিরক্ত হয়ে বলল, তুই বাসায় পরা স্যান্ডেল পরে যাবি? রোদের কথা শুনে সবার দৃষ্টি তখন রোহানের পায়ের দিকে। রোহানও দেখে করুণ দৃষ্টিতে তাকাল। বেচারা গতরাতে ৩:৫০ বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে খেতে খেতে ৪:১৫ ঘুমাতে গেছে। সাংবাদিক মানুষ খুব চাপ যাচ্ছে বিধায় হুঁশ নেই। রোদের একজোড়া কেটস পায়ে ঢুকিয়ে এসে হাঁটা ধরল। রাকা গিয়ে সবার খাবার গাড়িতে রেখে আসল। রোদ ওকে গতরাতে বলে রেখেছিল। তারপর সবাই বেরিয়ে গাড়িতে উঠে বসল। বড় হাইসের জন্য একটা গাড়িতে সবাইকে ধরে গেল। শামীম তখন হেসে ড্রাইভ করতে করতে বলল, যে যার বউয়ের পাশে বসো আর বউকে সামলা। গ্রামের রাস্তাটা খুব খারাপ। বাড়ি বুড়ি গেলে বউ চ্যাকা ব্যাকা হয়ে গেলে ড্রাইভারের দোষ দিস না। ওর কথা শুনে সবাই হাসল। অনেক মজা করে অনেকটা পথ পাড়ি দিল। আর কিছুক্ষণ পরে ওরা গ্রামে ঢুকবে। গল্প যেন শেষ হচ্ছে না, চলছে তো চলছেই। রোহান বসে থাকতে থাকতে রিমির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ বসে থাকাতে রিমির একটু কষ্ট হচ্ছিল, তাই রোদ ওর কাঁধে রোহানের মাথাটা রাখল। আর এমনভাবে রাখল যেন রোহানের ঘুম না ভাঙ্গে। বন্ধু যাদের স্থান কলিজায়, তাদের খেয়াল রাখাটা দায়িত্বের মধ্যেই পড়ে। এই দৃশ্যটা দেখে সবাই মৃদু হাসল। রোদ বরাবরই এভাবে সবার খেয়াল রাখে। কেন জানি সব ত্রুটি ওর চোখেই ধরা পড়ে। তখন সে যথাসাধ্য ত্রুটি সমাধানের চেষ্টা করে। মেঘ বসে চিপস খাচ্ছে আর গেম খেলছে। এখনো চুপচাপ আছে। গ্রামের রাস্তা ভাঙা হওয়াতে রোহান বাড়ি খেতে গেলে রোদ ধরে নিল। এই ধাক্কায় ঘুমটাও ওর ভেঙে গেল। রোহান নিজেকে রোদের কাঁধে দেখে হাসল, এটা নতুন নয়। এই ঘটনা অনেকবার ঘটেছে। রোহান ঠিক হয়ে বসে চোখে মুখে পানি দিয়ে খাবার খেয়ে নিল। সে বাদে সবাই খেয়েছে। প্রতিটা বন্ধুমহলে একটা প্রতিবন্ধী বন্ধু থাকেই। এখানেও আছে, তার নাম তানিম।
সে প্রেমিকার সাথে কথা বলতে ব্যস্ত। সারা রাস্তা সে তাইই করেছে। রাস্তা এত খারাপ যে কেউ কারো জায়গায় স্থির নেই। তার মধ্যে তানিমের গদগদ মার্কা প্রেমালাপ। আল্লাহ, আমাল বাবুটা কত কিউট করে হাঁচি দিচ্ছে। আবার প্রেমে পড়ে গেলাম আমার টিয়া পাখিটার। এমন কথা শুনে রিমি মনে মনে গালি ছুড়লেও আলো রোদের বাহুতে মুখ লুকিয়ে নিঃশব্দে হেসেই যাচ্ছে। নিতু মুখে ওড়না গুজে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তানিমের কথার ঢং দেখে না হেসে থাকাও যাচ্ছে না। বাকিরা শুনে শুনে অভ্যস্ত। এমনিতে ভাঙা রাস্তা, তার মধ্যে এসব কথা শুনে রোহান রেগে বলল, এটাকে কেউ থামাবি নাকি দামদুম করে মেরে দিব? এর মধ্যে মেঘ মুখ কাচুমাচু করে বলল, দা ভাই, আমার তো ব্যথা হয়ে গেছে। রাস্তা এমন কেন? শোভনও বলে উঠল, আমারও বা। তখন শামীম হাসতে হাসতে বলল, ওখানে গিয়ে যে যার ব্যথানাশক স্প্রে মেরে নিস, নয়তো আসার সময় অ্যাম্বুলেন্স ডাকতে হবে। টু বি কন্টিনিউ।